বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবেয়া কেমিস্ট্রিতে সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি কেমিস্ট্রি অষ্টম অধ্যায়ের আমার পার্ট বাই পার্ট আলোচনার দ্বিতীয় পার্ট আলোচনা করতে যাচ্ছি। এখানে আমি কিছু টপিক লিখে রেখেছি, যেমন রাসায়নিক শক্তির ব্যবহার, জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ, তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ, পানির তড়িৎ বিশ্লেষণ। আমি সংক্ষিপ্ত আলোচনা করব এইগুলো টপিকের উপর। তো প্রথমেই রাসায়নিক শক্তির ব্যবহার। রাসায়নিক শক্তি আমরা যেমন প্রতিনিয়ত জ্বালানি হিসেবে যে কাঠ, কয়লা বা প্রাকৃতিক গ্যাস, পেট্রোল এগুলো ব্যবহার করছি, এগুলোর মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এগুলো জ্বালানি হিসেবে পুড়িয়ে আমরা যেমন তাপ শক্তি পাই, তেমন অন্যদিকে এইগুলোতে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস একটি ক্ষতিকর গ্যাস। প্রতি বছর 21.3 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এই জ্বালানি পোড়ানোর ফলে। কার্বন ডাই অক্সাইড একটি ভারী গ্যাস এবং এটি এটি হচ্ছে তাপ ধরে রাখে। এটি গ্রিনহাউস গ্যাস হয়। তাপ ধরে রাখার কারণে পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে। এই কারণে মেরু অঞ্চলের বরফ জমে সমুদ্রের উচ্চতা বাড়িয়ে দেয়। হয়তো এই জন্য বাংলাদেশ সহ পৃথিবীর বিশাল বিশাল এলাকা এক সময় পানির নিচে ডুবে যাবে। তো এছাড়াও পৃথিবীতে যে জ্বালানি আছে, এর চেয়ে বেশি অতিরিক্ত জ্বালানি আর তৈরি হবে না। এই জন্য জ্বালানি আমাদেরকে যথাযথ ব্যবহার করতে হবে। জ্বালানির ব্যবহার আমাদেরকে কমাতে হবে। যে এই কারণে উত্তর আমেরিকা সহ অনেক দেশে ইথানলকে জ্বালানির সাথে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয়। আবার যুক্তরাষ্ট্রের সব গাড়িতে পেট্রোলের সাথে 10% ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো জ্বালানির ব্যবহার কমাতে হবে, জ্বালানির যথাযথ ব্যবহার করতে হবে, কারণ জ্বালানির জন্য আমাদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আমরা জ্বালানির ব্যবহার যথাযথ ব্যবহার করব আর কি। তো জ্বালানির নিয়ে সামান্য কথা, জ্বালানির ব্যবহার সম্পর্কে তোমাদের বইয়ে বিস্তারিত বলা হয়েছে। এই টপিকটা তোমরা পড়ে নিলে সুন্দর বুঝতে পারবে জ্বালানির ব্যবহার আমাদেরকে কিভাবে করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব। জ্বালানি কেন বিশুদ্ধ হওয়া দরকার, এর গুরুত্ব বা কতটুকু। আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করি সেইগুলো বিশুদ্ধ হওয়া অতীব জরুরি। কেন? এই জ্বালানিগুলো স্বল্প বায়ুর উপস্থিতিতে পোড়ালে কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, যা একটি ক্ষতিকর গ্যাস। এটা আমাদের জীবনে ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসে। এছাড়াও প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায় সেগুলো অবিশুদ্ধ থাকে, এগুলো বিশুদ্ধ করে নিতে হয়। যেমন এগুলোর সাথে নাইট্রোজেন, সালফার, ফসফরাস বিভিন্ন মৌলের যৌগ মিশ্র থাকে, তাই এগুলো বিশুদ্ধ করে নেওয়া দরকার। এইগুলো বিশুদ্ধ করে না নিয়ে যদি পুরানো হয় তাহলে কি হয়, তাহলে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে এই মৌলগুলোর অক্সাইড বাতাসে মিশে যায় এবং বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, যা খুবই ক্ষতিকর। এই অ্যাসিড বৃষ্টি জলাশয়ের পানিকে অম্লযুক্ত করে তোলে, ফলে জলজ উদ্ভিদের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া কলকারখানা থেকে নির্গত ধোঁয়ায় যে নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অবৈধ জ্বালানি যেমন মিথেন থাকে, এইগুলো কি করে, এইগুলো সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে ফটোকেমিক্যাল নামক এক প্রকার ধোঁয়ার সৃষ্টি করে। আর এই ফটোকেমিক্যাল ধোঁয়ার বিভিন্ন উপাদান বায়ুর ওজোন স্তরে ক্ষয় সাধন করে। ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে
পৃথিবীকে রক্ষা করে। এজন্য এই স্তরের যদি ক্ষয় সাধন হয় তাহলে আমরা বিপদগ্রস্ত হব। এই কারণে জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। এই জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব সামান্য কিছু কথা। তো এরপরে বলা হয়েছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ কি? তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে সেই কোষ যেই কোষে যেই কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, নতুবা বিদ্যুৎ শক্তি বা অন্য কোনো উৎস থেকে বিদ্যুৎ শক্তি প্রবাহিত করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল, যেমন আমি যদি লিখি তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল সেল। এই তড়িৎ রাসায়নিক কোষ আবার দুই প্রকার, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক, গ্যালভানিক। ইলেকট্রোলাইটিক, ইলেকট্রোলাইটিক ইলেকট্রোলাইটিক কোষ বা সেল, আর একটা হচ্ছে গ্যালভানিক। লা সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল সেল দুই প্রকার, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল এবং গ্যালভানিক সেল। ইলেকট্রোলাইটিক সেল আর হচ্ছে গ্যালভানিক সেল। ইলেকট্রোলাইটিক সেল আর গ্যালভানিক সেল কি? ইলেকট্রোলাইটিক সেল হচ্ছে সেই সেল বা কোষ যেখানে রাসায়নিক পদার্থের সময় বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর গ্যালভানিক সেল হচ্ছে এখানে বাইরের কোনো উৎস থেকে বিদ্যুৎ প্রবাহিত করে কোষের ভিতরে বিক্রিয়া ঘটানো হয়। কোষের ভিতর বিক্রিয়া ঘটানো হয়। এখানে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহিত করে কোষের ভিতরে বিদ্যুৎ ঘটানো বিক্রিয়া ঘটানো হয়, যেটা হচ্ছে গ্যালভানিক সেল। ইলেকট্রোলাইটিক সেল হচ্ছে যে এখানে রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, এটা ইলেকট্রোলাইটিক সেল। এই দুটা সেলের মধ্যে যদি আমরা কম্পারিজন করি তাহলে আমি এইখানে মিশিয়ে দিব। এইখানে একটা কাঁচ বা চীনামাটির পাত্র, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। এখানে একটা। এখন দ্রবণ,
এইখানে গ্রাফাইট দণ্ড দুইটাই গ্রাফাইট দণ্ড। গ্রাফাইট দণ্ড, এখানে জিঙ্ক সালফেট কপার সালফেট। জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড, কপার সালফেটের দ্রবণে কপার দণ্ড। তাহলে কি হবে? জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড, কপার সালফেটের দ্রবণে কপার দণ্ড। এখন আমি তার দিয়ে যদি দুইটাকে যুক্ত করে দিই, এখানে তার দিয়ে, যেমন এখানেও এবং এখানে একটি বাতি সংযুক্ত করি। এখানে একটা বাতি দিই, এখানে যদি একটা ব্যাটারি এবং এখানে একটা বাতি, তাহলে কি হবে? সংযুক্ত করলাম, তাহলে কি হবে? এখানে এটা হচ্ছে যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা মাস্ট বি অ্যানোড। এইটা মাস্ট বি ক্যাথোড। এইটা ক্যাথোড। এখানে কিছু দ্রবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, পানি, এইটা হচ্ছে, এখানে যে পদার্থ আছে এইগুলো হচ্ছে বিশ্লেষক। বিশ্লেষক। আর এইখানে যে কাজটা হবে, যেটা যে ঘটবে সেটা হচ্ছে বিশ্লেষণ, মানে এখানে যে বিক্রিয়াটা ঘটবে সেটাকে বিশ্লেষণ বলে। যে বিক্রিয়াটা ঘটবে এই পদার্থে যে বিশ্লেষণটা ঘটানো হবে, বিক্রিয়াটা ঘটবে, সেটা হচ্ছে বিশ্লেষণ মধ্যে যে বিক্রিয়াটা ঘটানো হবে সেটাকে বিশ্লেষণ বলা হয়। এটা হচ্ছে এইটা বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, এটা হচ্ছে বিশ্লেষণ। এইখানে জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড, কপার সালফেটের দ্রবণে কপার দণ্ড। জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড, তাহলে এটা হচ্ছে অবশ্যই অ্যানোড হবে। এইটা অ্যানোড। এইটা হচ্ছে ক্যাথোড। কারণ এটা অ্যানোড, এটা ক্যাথোড। কারণ এইখানে এই রাসায়নিক পদার্থগুলো, এখানে রাসায়নিক পদার্থগুলো বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপন্ন করবে, আর এইখানে বাইরের কোনো উৎস থেকে বিদ্যুৎ প্রবাহিত করে কোষের ভিতর বিক্রিয়া ঘটানো হবে, কোষের ভিতরে বিক্রিয়া ঘটানো হবে। তাহলে এইখানে জিঙ্ক সালফেট এবং কপার সালফেট
জিঙ্ক ও কপার ব্যবহার করা হয়েছে কেন? জিঙ্ক সক্রিয়তার দিক থেকে, শক্তিশালীর দিক থেকে কপারের চেয়ে বেশি শক্তিশালী, বেশি অ্যাক্টিভ। জিঙ্ক কপারের চেয়ে বেশি অ্যাক্টিভ। যেমন জিঙ্ক কপারের চেয়ে বেশি অ্যাক্টিভ। তাহলে জিঙ্ক কি করবে এখানে? জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে। জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে জিঙ্ক আয়নে পরিণত। জিঙ্ক ক্যাথোডে কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। জিঙ্ক ক্যাথোডে ইলেকট্রন ছেড়ে দিবে। জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিবে। জিঙ্ক ক্যাথোডে দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হবে, ক্যাথোডে ছেড়ে দিবে। আর এইখানে যে কপার সালফেট আছে, এই কপার সালফেট কি হবে? এই কপার সালফেট ভেঙে কপার 2+ এবং সালফেট 2- আয়নে পরিণত হবে। কপার সালফেট আছে, এখানে যে কপার সালফেট আছে এখানে কি হবে? কপার সালফেটটা ভেঙে গিয়ে কপার 2+ সালফেট 2- আয়নে পরিণত হবে। এখানে জিঙ্ক যে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হলো, এই জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন দুইটা এই তার দিয়ে প্রবাহিত হয়ে এখানে চলে আসবে। আর এইখানে কপার যে ভেঙে কপার 2+ এবং সালফেট 2- আয়নে পরিণত হলো, এই যে কপার 2+ এই জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। কপার ধাতুতে পরিণত হবে। তাহলে যে কপার কি হবে? জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন, কপার আয়ন কপার 2+ জিঙ্কের ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। কপার ধাতুতে পরিণত হবে। এভাবে যখন এই জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন এই তার দিয়ে প্রবাহিত হবে, তখন এই বাতিটা জ্বলে উঠবে। এখানে বিদ্যুৎ জ্বলবে। ততক্ষণ জ্বলবে যতক্ষণ উভয় পাশের বিভব পার্থক্য বজায় থাকবে। অর্থাৎ জিঙ্ক আয়ন ইলেকট্রন দান করবে, আর এখানে কপার ইলেকট্রন জিঙ্কের দান করা ইলেকট্রন গ্রহণ করবে, কপার ধাতুতে পরিণত হতে থাকবে। এভাবে দ্রবণে জিঙ্ক আয়নের পরিমাণ বাড়তে থাকবে, এইদিকে সালফেট আয়নের পরিমাণ বাড়তে থাকবে। প্রচুর জিঙ্ক আয়ন যখন বেড়ে যাবে, এখানে জিঙ্ক আয়নের পরিমাণ জিঙ্ক 2+ এগুলো বাড়তে থাকবে। জিঙ্ক আয়নের পরিমাণ যখন প্রচুর পরিমাণ বাড়তে হবে, এখানে সালফেট আয়ন বাড়তে থাকবে। এখানে সালফেট আয়ন 2- বাড়তে থাকবে। সালফেট আয়ন, এখানে জিঙ্ক আয়ন এবং সালফেট আয়ন বাড়তে থাকবে। আর এখানে হচ্ছে উভয় দিকে আয়নের পরিমাণ বেড়ে যাবে। আর এই আয়নের সমতা রাখার জন্য, এই আয়নকে নিউট্রালাইজ করার জন্য এখানে একটা লবণ সেতু যুক্ত করা হবে। উভয় আয়নকে নিউট্রালাইজ করার জন্য এখানে একটা লবণ সেতু দিয়ে যুক্ত করা হবে। এই লবণ সেতু দিয়ে যুক্ত করা হবে। লবণ সেতুটা সাধারণত পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইড ভাঙে পটাশিয়াম প্লাস ক্লোরিন মাইনাস।
পটাশিয়াম ক্লোরাইড ভাঙে পটাশিয়াম ক্লোরিন মাইনাস এভাবে। তো এই পটাশিয়াম ক্লোরাইড কি করবে, এখানে জিঙ্ক অ্যানোডে পরিণত হয়েছে, কারণ জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই জন্য জিঙ্ক অ্যানোডে পরিণত হচ্ছে। এই জিঙ্ক করবে এখানে ক্লোরিনকে জিঙ্ক আয়নের সমতা রক্ষার জন্য জিঙ্ককে নিউট্রালাইজ করার জন্য এখানে ক্লোরিন ঢুকবে এবং জিঙ্ক ক্লোরিনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে হচ্ছে জিঙ্ক ক্লোরিন, জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করে। এবার এখানে ক্যাথোডে সালফেট আয়নের সমতা রক্ষার জন্য পটাশিয়াম আয়ন এখানে ঢুকবে এবং এই পটাশিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফাইড উৎপন্ন করে। পটাশিয়াম সালফাইড, এই পটাশিয়াম কি করবে, পটাশিয়াম প্লাস সালফেট 2- বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট উৎপন্ন করবে। এইভাবে বিক্রিয়া চলতে থাকবে। আমরা যদি লবণ সেতু যুক্ত নাও করি তবুও এখানে বিদ্যুৎ মানে উভয় দিকে এই প্রবাহটা চলতে থাকবে। লবণ সেতু যুক্ত করা হয় আয়নের সমতা রক্ষার জন্য। তো তাহলে এই আমরা হচ্ছে কি জানলাম, কিভাবে এটা হচ্ছে গ্যালভানিক কোষে কি হয় সেটা আমরা জানলাম। এটা আসলে কি গ্যালভানিক কোষ, গ্যালভানিক কোষ সেল, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এইটা ইলেকট্রোলাইটিক সেল, এটা হচ্ছে গ্যালভানিক সেল। গ্যালভানিক সেলে আমরা কি জানলাম, গ্যালভানিক সেলে কি হয়, গ্যালভানিক সেলে জিঙ্ক আয়ন কি করছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জিঙ্ক 2+ আয়নে পরিণত হলো এবং এই জিঙ্কের ছেড়ে দেওয়া ইলেকট্রন এই তার দিয়ে প্রবাহিত হয়ে ক্যাথোডে পৌঁছাবে। আর এখানে যে কপার সালফেট আছে, কপার সালফেটটা ভেঙে কপার 2+ এবং সালফেট 2+ আয়নে পরিণত হয়েছে। এই কপার 2+টা জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করবে, কপার ধাতুতে পরিণত হবে। এখানে উভয় পাত্রে আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। এখানে হচ্ছে জিঙ্ক এবং এখানে সালফেট। এই আয়ন একসময় প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর এই আয়নের সমতা রক্ষার জন্য এখানে লবণ সেতু যুক্ত করা হয়। এই লবণ সেতুটা পটাশিয়াম ক্লোরাইড হয়, পটাশিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস রূপে পটাশিয়াম ক্লোরাইডটা ভাঙে। এইটা হচ্ছে এখানে জিঙ্ক আয়নের সমতা রক্ষার জন্য, জিঙ্ক যেহেতু অ্যানোড, জিঙ্কের সমতা রক্ষার জন্য এখানে ক্লোরিন ঢুকবে এবং জিঙ্কের সাথে ক্লোরিন বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করে। এইখানে কি করবে, এখানে সালফেট আয়নের সমতা রক্ষার জন্য বা নিউট্রালাইজ করার জন্য এখানে পটাশিয়াম ঢুকে পটাশিয়াম এবং সালফেট বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট উৎপন্ন করবে। এই হচ্ছে গ্যালভানিক কোষের এক্সপ্লেনেশন। এবার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি, এইটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ। ইলেকট্রোলাইসিস শেষে এখানে কি হবে, এই বিশ্লেষ্য আবার হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে এই বিশ্লেষ্যটা আবার দুই প্রকার। সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রং, এটা স্ট্রং, আর এইটা হচ্ছে উইক। এই বিশ্লেষ্যটা আবার দুই ধরনের, একটা স্ট্রং, একটা হচ্ছে উইক। তো স্ট্রং মানে যেটা মানে দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে,
এবং উইক হচ্ছে অল্প পরিমাণে আয়নিত অবস্থা থেকে এটা দ্রুত বিশ্লেষিত হবে, এটা হচ্ছে আস্তে আস্তে বিশ্লেষিত হবে। আর এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষক বসে বাহির থেকে বিদ্যুৎ প্রবাহিত করে এখানে বিশ্লেষণ ঘটানো হয়। তড়িৎ বিদ্যুৎ প্রবাহ, আচ্ছা, তড়িৎ দ্বার, এইটাকে কি বলে? তড়িৎ দ্বার হচ্ছে তড়িৎ দ্বার কি? তড়িৎ দ্বার হচ্ছে গলিত বিগলিত বা দ্রবীত তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে দুইটি গলিত বিগলিত তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে দুইটি ইলেকট্রনীয় দণ্ড অর্থাৎ গ্রাফাইট দণ্ড বা ধাতব হচ্ছে প্রবেশ করানো, সেটাকে তড়িৎ দ্বার বলে। আর বিদ্যুৎ পরিবহন করে, এই বিদ্যুৎ পরিবহন হচ্ছে যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ পরিবহন থাকে বিদ্যুৎ পরিবহন বলে, পরিবাহী পদার্থ বলে। যেমন হচ্ছে বিদ্যুৎ পরিবহন হচ্ছে যেমন ধাতু, এসিড ক্ষারের দ্রবণ, গলিত লবণের দ্রবণ, এগুলো। আর এখানে হচ্ছে বিদ্যুৎ পরিবাহীর উপর নির্ভর করে আবার দুই ভাগে ভাগ করতে পারে বিদ্যুৎ পরিবাহী, সেটা হচ্ছে একটা ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়, সেটাকে ইলেকট্রনিক পরিবাহী বলে। ইলেকট্রনিক পরিবাহী যেখানে যেমন হচ্ছে লোহা, নিকেল, কপার, এইগুলো ইলেকট্রন, এখানে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে, এইগুলো হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী। আর হচ্ছে বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে এটা হচ্ছে যেসব পদার্থের মধ্যে দিয়ে বিগলিত বা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন হয় না, কিন্তু বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, সেগুলোকে তড়িৎ বিশ্লেষক বলে। তড়িৎ বিশ্লেষক তো আর হচ্ছে এইখানে তাহলে তড়িৎ বিশ্লেষণ এখানে কি ঘটবে? এখানে যেই পদার্থগুলো, যেমন এখানে আমি দিয়েছি সোডিয়াম ক্লোরাইড, এখানে আছে সোডিয়াম ক্লোরাইড সাথে পানি আছে, এই পদার্থগুলো এই দ্রবণে যে পদার্থগুলো দেওয়া আছে এই পদার্থগুলো এখানে ভেঙে যাবে, ভেঙে আয়নে পরিণত হবে। এই পদার্থগুলো ভেঙে আয়নে পরিণত হবে। যেমন আমি যদি সোডিয়াম ক্লোরাইড ভাঙি, তাহলে কিভাবে ভাঙবে? সোডিয়াম ক্লোরাইডটা এখানে সোডিয়াম আয়ন প্লাস এবং ক্লোরিন মাইনাস, এইভাবে ভাঙবে। আবার পানি H2O, পানি কিভাবে ভাঙবে? এখানে হচ্ছে হাইড্রোজেন প্লাস ক্লোরিন, ক্লোরিন না, হাইড্রক্সিল মাইনাস, এইভাবে ভাঙবে। এখন হচ্ছে এই যে আয়ন, এখানে একটু ভাবতে হবে এই আয়নগুলি আগে কোনটি যাবে, ক্যাথোডে আগে কোনটি যাবে সেটা আমরা কিভাবে জানবো? এখানে একই দ্রবণে দুইটা আয়ন আছে, এখানেও দুইটা আয়ন আছে, কোনটা আগে যাবে? আয়ন হচ্ছে যেমন ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্যাটায়ন আগে যায় ক্যাথোডে, কিন্তু এখানে ক্যাটায়ন দুইটা, একটা হচ্ছে সোডিয়াম, একটা হাইড্রোজেন, এই দুটার মধ্যে কোনটা আগে যাবে? তো কোনটা আগে যাবে এই হিসাব করার জন্য আমরা ধাতুর সক্রিয়তা সিরিজের যে টেবিল আছে তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি এখানে লিখে রাখিনি কারণ এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি নিয়মটা বলছি, ধাতুর সক্রিয়তা সিরিজ যে নিয়ম অনুসারে যে কোনো দুটি মৌলের মধ্যে যেটি নিচে সেটি আগে ক্যাটায়নে যাবে। এছাড়া যেমন মোলার হিসাব করে যদি আমরা, যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড যদি আমরা 0.1 মোলার হিসাব করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড 0.1 হলে 0.1 মোলার হলে এখানে সোডিয়াম ক্লোরাইড আয়ন 0.1 মোলার হবে। সেম এখানে হচ্ছে হাইড্রক্সিল হচ্ছে 10⁻⁻7 মোলার হবে। এখানে হচ্ছে এর মোলারটি খুবই কম। এখানে যদি আমরা 0.1 কে 10⁻⁻7 দিয়ে ভাগ করি, এই মোলারিটিকে এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি পাবো? 10⁶। হায়ার মোলারিটি হচ্ছে ক্লোরিনের, এটা হচ্ছে এই মোলারিটিটা কি ক্লোরিনের, এটা হচ্ছে ক্লোরিন আয়নের মোলারিটি, এটা ক্লোরিনের।
তাহলে এর মোলারিটি কম, এইটা আগে যাবে মোলারিটি হিসেবে, এটা আগে যাবে। তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন ক্যাটায়নে আগে যাবে, এখানে হচ্ছে অ্যানায়ন হাইড্রোক্সিল আগে যাবে। তো এই তড়িৎ বিশ্লেষ্য যে বাইরের থেকে বিদ্যুৎ প্রবাহিত করে চালানো হয়, এখানে কি ঘটে, এখানে হচ্ছে যেই পদার্থগুলো এই দ্রবণে রাখা হয় সেই পদার্থগুলো ভেঙে যায়, সেই পদার্থগুলো এখানে ভেঙে আয়নে পরিণত হয়। আয়ন এখানেও এই পদার্থগুলো আয়নে পরিণত হয়, যেমন এখানে কপার সালফেট, কপার 2+ সালফেট 2- আয়নে পরিণত হয়েছে, এখানে হচ্ছে জিঙ্ক, যে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, এখানেও আয়নে পরিণত হয়। তো এই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য এবং হচ্ছে গ্যালভানিক কোষ, অর্থাৎ ইলেকট্রোলাইটিক এবং গ্যালভানিক কোষের হচ্ছে সংক্ষিপ্ত এক্সপ্লানেশন। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি এখানে কি হয়। আমি আবারও বলছি, তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে সেই কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে সেই কোষ যেখানে বাইরের কোনো উৎস থেকে বিদ্যুৎ প্রবাহিত করে কোষের ভিতরে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। অর্থাৎ এখানে যে পদার্থ আছে এই পদার্থগুলো বিশ্লেষণ করানো হয়। বিশ্লেষণ হচ্ছে কি, বিশ্লেষণ বিশ্লেষ্য হচ্ছে এই বিশ্লেষণ এই যে এখানে যে পদার্থগুলো আছে এই পদার্থগুলো, অর্থাৎ তড়িৎ বিশ্লেষক পদার্থগুলোর যখন ভিতর যখন পদার্থগুলোর বিক্রিয়া ঘটানোটা হচ্ছে বিশ্লেষণ। এখানে গ্যালভানিক কোষ, গ্যালভানিক ছেলে এখানে কি হয়, এখানে হচ্ছে রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে এখানে এরা কোষের ভিতরে বিদ্যুৎ বিক্রিয়া ঘটে এরা বিদ্যুৎ উৎপন্ন করে, এরা এখানে বিদ্যুৎ উৎপন্ন করে, আর এখানে হচ্ছে বাহির থেকে বিদ্যুৎ প্রবাহিত করে কোষের ভিতরে বিক্রিয়া ঘটানো হয়। এই তো হচ্ছে সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমি এবারে একটু যাব সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এইটা মিশিয়ে দিব। সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইড। তড়িৎ বিশ্লেষণ এখানে আরেকটা আছে, এখানে পানির তড়িৎ বিশ্লেষণ, H2O প্লাস H2 সালফিউরিক অ্যাসিড এর তড়িৎ বিশ্লেষণ। কারণ পানি, বিশুদ্ধ পানির বিদ্যুৎ কুপরিবাহী, এই জন্য এখানে কিছু সালফিউরিক অ্যাসিড যুক্ত করতে হয়, তাই পানির সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত। এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ কি হবে, সোডিয়াম ক্লোরাইড যেমন আমি একটি পাত্র, যেমন এখানে দুইটি গ্রাফাইট দণ্ড,
এবার কি করবো, এটা তার দিয়ে আচ্ছা এখানে কিছু পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড, পানি, এটা হচ্ছে বিশ্লেষক পদার্থ। আচ্ছা এইটা যদি প্লাস হয়, এটা মাইনাস, তাহলে এটা অ্যানোড, এটা ক্যাথোড। এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এই যে বিশ্লেষক পদার্থ, বিশ্লেষক এখানে কি হবে, এখানে হচ্ছে এই দ্রবণে যে পদার্থগুলো আছে এইগুলো ভেঙে যাবে। আমি একটু আগেও ভেঙেছি এইগুলো, যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড এইগুলো ভেঙে যাবে। সোডিয়াম ক্লোরাইড কিভাবে ভাঙবে, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস পানি, H2O, হাইড্রোজেন প্লাস হাইড্রক্সিল মাইনাস, এভাবে ভেঙে যাবে। এগুলো হচ্ছে ভেঙে যাবে। এখন এই আয়নগুলো আগে কে যাবে আগে আর কে পরে যাবে সেটা আমাদেরকে ভাবতে হবে। তো আমরা ধাতুর সবচেয়ে সেই অনুযায়ী জানি হাইড্রোজেন আগে যাবে ক্যাথোডে, অ্যানোডে হাইড্রক্সিল। আবার এখানে আরেকটি কথা, এখানে যদি আমরা এই ধাতুটা যদি প্লাটিনাম হয়, এটা যদি প্লাটিনাম হয়, এটা প্লাটিনাম হলে এখানে হাইড্রোজেন প্লাস আগে যাবে। যদি এইটা পারদ হয় তাহলে সোডিয়াম আগে যাবে, সোডিয়াম প্লাস আগে যাবে, তাহলে সোডিয়াম প্লাস আগে যাবে যদি প্লাটিনাম হয়। এটা এটা প্লাটিনাম হলে হাইড্রোজেন প্লাস আগে যাবে, আর পারদ হলে সোডিয়াম প্লাস আগে যাবে। তাহলে হাইড্রোজেন প্লাটিনাম যদি হয়, হাইড্রোজেন প্লাস আগে কি করবে, এখানে হাইড্রোজেন প্লাস ক্যাথোডে হাইড্রোজেন কি করছে, হাইড্রোজেন প্লাস ইলেকট্রন রিসিভ করবে। এখানে হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন রিসিভ করবে, করে কি হবে, হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন রিসিভ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়েছে। দুইটা হাইড্রোজেন, দুইটা ইলেকট্রন রিসিভ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এবার সোডিয়াম ক্যাথোডে, সোডিয়াম কি করবে, সোডিয়াম সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন রিসিভ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, সোডিয়াম ধাতুতে পরিণত হয়। আর সোডিয়াম ধাতু মার্কারি, আর এর সাথে বিক্রিয়া ঘটিয়ে অ্যামালগাম নামক যৌগ তৈরি করবে। মার্কারির সাথে বিক্রিয়া করে অ্যামালগাম নামক যৌগ উৎপন্ন করবে সোডিয়াম। এবার ক্যাথোডে কি হবে, এবার ক্যাথোডে অ্যানোডে, অ্যানোডে কি হবে, অ্যানোডে কে আগে যাবে, হাইড্রক্সিল আগে যাবে, অ্যানোডে হাইড্রক্সিল আগে যাবে। হাইড্রক্সিল অ্যানোডে কি করবে, হাইড্রক্সিল গিয়ে এখানে
একটা ইলেকট্রন এখানে হাইড্রক্সিল পরমাণুতে হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিলে পরিণত হবে, আর এখানে ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে একটা হাইড্রক্সিল একটা ইলেকট্রন হাইড্রক্সিলে পরিণত হচ্ছে, দুইটা হাইড্রক্সিল মিলে হাইড্রক্সিল প্লাস হাইড্রক্সিল বিক্রিয়া করে পানি প্লাস একটি অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে। একটি অক্সিজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি হচ্ছে, অক্সিজেন গ্যাস। এবার এখানে হচ্ছে দুইটা হাইড্রক্সিল মিলে এক অণু পানি এবং একটা অক্সিজেন পরমাণু, দুইটা অক্সিজেন পরমাণু হলে একটা অক্সিজেন অণু। এখানে একটা হাইড্রক্সিল একটা ইলেকট্রন ছাড়ছে, এখানে একটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে চারটা হাইড্রক্সিল কি করবে, চারটা হাইড্রক্সিল কি করবে, এখানে দুই অণু পানি অক্সিজেন প্লাস চারটি ইলেকট্রন ছাড়বে, এখানে চারটি ইলেকট্রন ছাড়বে। এই হচ্ছে তড়িৎ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের এক্সপ্লানেশন। তাহলে সোডিয়াম ক্লোরাইড এখানে যদি আমরা পানিকে ভাঙি, তাহলে কি হবে, এখানে পানি ভাঙলে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রক্সিল মাইনাস পাবো। এখানে সালফেটকে ভাঙলে আমরা কি পাবো, হচ্ছে হাইড্রোজেন প্লাস এবং সালফেট 2 মাইনাস পাবো। তাহলে এই বিশ্লেষণে পানির তড়িৎ বিশ্লেষণ আমরা সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ যেটা পেয়েছি, এখানে আগে হাইড্রোজেন গেছে, এখানেও হাইড্রোজেন প্লাস এখানে আগে যাবে এবং এটা আগে যাবে, এটা ক্যাথোডে আগে যাবে, এটা অ্যানোডে আগে যাবে। তার মানে আমরা এখানে হাইড্রোজেন প্লাস এইটা রিঅ্যাকশনটা পাবো, আর এখানে আমরা এইটা পাবো। তাহলে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ এবং পানির অ্যাসিডযুক্ত পানির তড়িৎ বিশ্লেষণে আমরা একই পাবো। এখানে হচ্ছে ক্যাথোডে কি পাবো, ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন গ্যাস পাবো, অ্যানোডে পাবো অক্সিজেন গ্যাস। এই তো আমার সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এ পর্যন্তই। যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমাদের বোঝার, তাহলে তোমরা আমাকে লিখবে। আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।